ক্লেমন ক্রিকেট মাস্টার আমার মনে হয় যে খুবই একটা ভালো প্রোগ্রাম। আমরা যতটুকু চেষ্টা করছি যে যে বাচ্চাদেরকে ছোটোবেলায় যারা অনুধাবন করতে পারে, খুবই সহজ হয় ভাষা, এবং আমি মনে করি যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ছোটোবেলায় বাচ্চারা ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শিখি। সাধারণত আমরা মুভি দেখি বা বিভিন্ন মানে কী বলবো উন্নয়নমূলক কোনো কিছু দেখে কিন্তু আমরা নিজেরা সেই জিনিসটা শিখি। তাই এই প্রোগ্রামটাতে বেশিরভাগই চেষ্টা করা হয়েছে যে সুন্দর মানে একদম সহজ ভাষা এবং ভিডিওর মাধ্যমে বিদেশি ফুটেজের মাধ্যমে যেন সহজ করে দেয় কোচিংটা। আসলে ক্রিকেট খেলা খুব সিম্পল একটা গেম, আমার কাছে মনে হয় বল আসবে ব্যাট দিয়ে মারা। তো এই জিনিসটাকে আমরা অনেক সময় দেখা গেলো যে অনেক কোচরাই আমরা অনেক কঠিন ভাষায় হয়তো ব্যবহার করি, বাট এই প্রোগ্রামটাতে চেষ্টা করছি যতটা সহজ ভাষা করা যায় এবং ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে যেন তারা অনুধাবন করতে পারে। দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রত্যেক দিন একটা করে নতুন শট শেখাই আপনাদেরকে। আজকে আমরা যে শটটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুক শট। এই হুক শটটা কিভাবে খেলতে হয় এর সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। হুক শটের কোন লাইনের বল খেলবো, কোন লেন্থের বল খেলবো এবং ওই বলটার হাইট কত হবে বা কোথায় থাকবে সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। হুক শটের লাইন সাধারণত হয় মিডল স্ট্যাম্প, লেগ স্ট্যাম্প বা লেগ স্ট্যাম্পের বাইরের বল, এবং লেন্থ হচ্ছে শর্ট পিচ বল। আর যে হাইটটা হবে সেটা হচ্ছে শোল্ডার থেকে একটু নিচে বা মাথার ওপরে। হুক শট এবং পুল শটের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে হুক শট সাধারণত ওপর দিয়ে যায় এবং পুল শট নিচে দিয়ে যায়। কেননা যেই হাইটের কথা বললাম এই হাইটটা খুব কঠিন হবে নিচে নামানো। সো এই জন্য যখন বোলাররা বাউন্স দেয় বা বাউন্সিং বল এই এলাকায় আসে তখন এই শটটাকে খেলতে হয় ওপর দিয়ে। কিভাবে খেলবো এই ব্যাপারটা নিয়ে এবং কিভাবে আমরা আরও বেশি এই শটের উপরে পারদর্শী হব সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। বন্ধুরা, হুক শটের এর আগে আমি বলেছি যে হাইটটার কথা। সো এই হাইটের জন্য এখানে আমাকে আবার সেই পূর্বে আগেও বলেছি যে এটা একটা হরাইজন্টাল শট, উইকেটের পেছনের দিকে সাধারণত খেলা হয়। সো এই জন্য আমার ব্যাকলিফটটা হতে হবে বাইরের থেকে, বা সহজ ভাষায় আমার এলবোটা বের হয়ে যাবে। আমি যদি 3টি কোচিং পয়েন্ট আপনাদের দেখাই, 1 নম্বরে আবার আসবে ব্যাকলিফট 1, এবং 2 নম্বরে আমার বলের লাইনটা পিক করতে হবে। এই জন্য এই পেছনের পায়ের উপর ভর করে বলের লাইনটা পিক করতে হবে। এবং 3 নম্বরে যেহেতু এটা অনেক জোরে বলটা আসে এবং এই জায়গাটায় টাইমিং করা অনেক কঠিন হয়ে পড়ে, এই জন্য 2-3 আমরা শটটা খেলে ফেলবো। এখানে একটা ব্যাপার খুব জরুরি, সেটা হচ্ছে যে এই পেছনের পায়ে যখন আসবো, পেছনের পায়ের যে ব্যালেন্সটা আছে সেটার উপরে পুরোপুরি এই শটটা নির্ভর করবে। দুটো জিনিস মনে রাখতেই হবে আমাদেরকে। একটা হচ্ছে পেছনের পায়ে যখন আসছি তখন আমরা পুরো শরীরের ব্যালেন্সটা ঠিক রাখবো, এবং 2 নম্বরে যেটা হচ্ছে টাইমিংটা। এখানে যদি কোনো কারণে টাইমিংটা একটু আগে বা পরে হয় তাহলে কিন্তু আউট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। এই শটটি শিখতে হলে বা এই শটটার উপরে আরও বেশি কন্ট্রোল আনতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেটা টেনিস বলে হতে পারে, টেনিস বলটা ভিজিয়ে হতে পারে, নতুন ক্রিকেট বলে হতে পারে। আরেকটা ব্যাপার, যেহেতু এই বলটা বাউন্সে আসে এবং ফাস্ট বোলাররা করে থাকে, যদি সম্ভব হয় গল্ফ বল দিয়ে যদি আপনি ট্রেনিং করেন তাহলে এই শটটার উপরে আরও অনেক বেশি আপনাদের কন্ট্রোল আসবে। একটা ব্যাপার আপনাদেরকে আমি বলে নিচ্ছি যে এই শটটা খেলতে হলে অবশ্যই আপনাকে ইনাফ প্রোটেকশন নিয়ে নিতে হবে। কেননা কোচিংয়ের 1 নম্বর যেই ফর্মুলাটা আছে, যে 1 নম্বর যেই সতর্কবাণীটা আছে সেটা হচ্ছে সেফটি। সেফটি এমন একটা জিনিস যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আর কোনো কারণে যদি আপনি ইনজুরিতে পড়েন, সেই ইনজুরিটা কিন্তু আপনাকে আপনার পুরো ক্রিকেট ক্যারিয়ারকে কিন্তু ভাবিয়ে তুলতে পারে। সুতরাং প্রোটেকশনটা অত্যন্ত জরুরি। আমি বল ছাড়া ধারণা করব বা আমি ভিজুয়ালাইজ করব একটা শর্ট পিচ বল যেটা এই হাইটে আসছে, আমি যাচ্ছি, খেলছি। দর্শক, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে 3টা কোচিং পয়েন্ট: ব্যাকলিফট, বলের লাইনটা পিক করা, ইম্প্যাক্ট অ্যান্ড ফলো থ্রু। আমি এখন আন্ডারআর্ম বলে শটটা খেলব।
এবার আমরা ম্যাচের সিচুয়েশনে কিভাবে এই বলটা পেতে পারি, একটা ম্যাচ সিনারিও কিভাবে হতে পারে, এখন আমরা আরেকটু জোরে এই শটটা খেলবো। আশা করছি এই শটটার পুরোপুরি ব্যবহার আপনারা করতে পারবেন ম্যাচে। আপনাদের সবাইকে স্বাগত ক্লেমন ক্রিকেট মাস্টারে। গত পর্বে আমরা কথা বলেছিলাম স্লোয়ার বোলিং নিয়ে, আজকে কথা বলবো বোলিং আর একটি ইম্পর্টেন্ট একটা বোলিং নিয়ে, সেটা হচ্ছে ইয়র্কার। ইয়র্কার এমন একটা বল যখন অপোনেন্ট দলকে আটকিয়ে রাখতে হয় বা উইকেট টেকিং এর জন্য খুব একটি মারাত্মক ডেলিভারি। এই ব্যাপারে কথা বলতে আমি মঞ্জুর সাহায্য নিব। মঞ্জু আজকে আমাদেরকে দেখাবে কিভাবে ইয়র্কার বল করতে হয় এবং তার করতে গেলে কিছু কিছু ছোট ছোট স্টেপ যেগুলো আছে, কি ডিফারেন্স জিনিসগুলো হয়। স্পেশালি আমরা যখন ইয়র্কার বল করব, এর কিছু কিছু উপাদান আছে এবং বিশেষ করে ফোকাস এরিয়াটা কোথায় হবে, টপ অফ দ্য স্টাম্পস। বিশেষ করে এটা কিছু কিছু বোলারের হয়তো মিডল অফ দ্য স্টাম্প ফোকাস এরিয়া হয়ে থাকে। এই কারণে আমার হাইট এবং আদার্স যে বোলারদের হাইট এটা সমান নাও হতে পারে। যেমন সুজন ভাই, আপনার যে হাইট এবং আমার হাইট টোটালি ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে যারা একটু টল, আমার মতো যে বোলারগুলি, তাদের ফোকাস এরিয়া হবে টপ অফ দ্য স্টাম্প। সুজন ভাই, আমি হয়তো আপনি আমার সাথে একমত হবেন, আপনার ফোকাস এরিয়া হবে হয়তো বা ডেফিনেটলি এক একজন বোলারের এক এক রকমের ফোকাস হয়। জি, অ্যানাদার থিংস, আমরা যখন বল করি সেই ক্ষেত্রে শোল্ডারের ইউজটা একটু মোর ইউজ হবে। নর্মালি যে বলটা আমরা করি সেই ক্ষেত্রে যেহেতু 3/4 বা শর্ট লেন্থ যে বলগুলি করার ক্ষেত্রে আমরা যে শোল্ডারটা এবং ব্যাকটা যতটা না ইউজ করি, সেই ক্ষেত্রে ফুল টাচ লিটল বিট, বিকজ ইয়র্কার বলটা হচ্ছে লো ফুল টাচ অর বটম অফ দ্য স্টাম্পস। তো সেই ক্ষেত্রে শোল্ডার ইউজটা একটু বেশি হওয়াটা খুবই জরুরি। এবং আরেকটা জিনিস, যেটা ডেলিভারিটা হবে লিটল বিট পেছন থেকে। কেন এই জিনিসটা কেন হবে মঞ্জু? আমরা যদি দর্শকদের আপনি একটু বুঝিয়ে বলেন যে আমাদের কেন, আপনি যেটা বললেন যে আমাদের ডেলিভারিটা আমরা নর্মালি এখান থেকে ডেলিভারি দিই, বাট আমরা এখন ডেলিভারিতে আপনি বলছেন যে একটু পিছন থেকে দিবেন, এটা কি শুধুমাত্র যেটা আমরা বলটা বেশি উপরে ডেলিভারি করতে চাই এই জন্য? গুড কোশ্চেন। জি সুজন ভাই, কারণ আমরা যেহেতু আমাদের টার্গেটই হচ্ছে স্টাম্পের গোড়ায় বল করা এবং ব্যাটসম্যান যাতে হিট করতে না পারে, মিস করলে সেক্ষেত্রে আমাদের উইকেটের একটা চান্স থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট টিপ, যেটা ডেলিভারিটা হবে লিটল বিট সাইডওয়েজ। আমরা সেই ক্ষেত্রে 11 o'clock, যেটা ঘড়ির হিসাবটা যদি দেখি 12 o'clock না 11 o'clock, সেই ক্ষেত্রে বলটা যে রিভার্স সুইং এর একটা ব্যাপার আছে, রিভার্স সুইং। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার ফোকাস এরিয়া টপ অফ দ্য স্ট্যাম্প বা মিডল অফ দ্য স্ট্যাম্প হলেই বলটা স্বাভাবিকভাবে বটম অফ দ্য স্ট্যাম্প বা ব্যাটসম্যানের পায়ের কাছাকাছি পিচ করবে। এটাই আমাদের আজকে ছিল ইয়র্কার ডেলিভারির উপরে আপনাদের সাথে কথোপকথন। আশা করি যে আপনাদের এই ছোট ছোট টিপসগুলো কাজে লাগবে এবং আপনারা প্রচুর পরিশ্রম করবেন এগুলা নিয়ে, এবং আপনারা একসময় দেখবেন যে আপনাদেরও ইয়র্কারগুলো অনেক পারফেক্ট ইয়র্কার হচ্ছে। আজকে আমরা ফিল্ডিংয়ের ডিফেন্সিভ ফিল্ডিং নিয়ে আলোচনা করব। ডিফেন্সিভ ফিল্ডিং আমরা কখন করব? যখন আমাদের দেখব যে ব্যাটসম্যান কোনো রান নিচ্ছে না বা মাঠটা
খুব ভালো না, সেই ধরনের গ্রাউন্ডে আমরা ডিফেন্সিভ ফিল্ডিং করব। ডিফেন্সিভ ফিল্ডিং করার জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে লং ব্যারিয়ার। লং ব্যারিয়ার মানে আমি যখন একটা বল ধরবো তখন সেখানে আমি একটা লম্বা ব্যারিয়ার তৈরি করব। সো এই জিনিসটাই, এই টেকনিকটাই আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। যখন আমি লং ব্যারিয়ার ফিল্ডিং করব সেই সময় আমাকে খেয়াল রাখতে হবে, আমি প্রথমেই আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার তাড়াতাড়ি বলের লাইনের পিছনে আসতে হবে, এবং বলের লাইনের পিছনে আসার সাথে সাথেই আমি আমার দুই পায়ের মাধ্যমে একটা ব্যারিয়ার তৈরি করব বা একটা বাঁধ তৈরি করব। সেটা যখনই বল আমার কাছে আসবে তখন আমি নিচু হয়ে থাকব, এবং বল যখনই আমার কাছে আসবে তখন আমি মাটিতে বসে পড়ব এবং আমার দুই পায়ের সাহায্যে আমি একটা লম্বা ব্যারিয়ার তৈরি করব। এবং খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো গ্যাপ না থাকে, এবং যখনই আমি বলটা ধরবো আমার হাত ঠিক চোখের নিচে থাকবে। হাতটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি যখন বলটা ধরবেন হাত যেন পায়ের কাছাকাছি না থাকে, তাহলে বল থেকে আপনাকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণে আপনার হাত শরীর থেকে, আপনার পা থেকে একটু আগে থাকবে, এবং বলটা যখনই আসবে আপনার শরীরের ওজন সামনের দিকে থাকবে এবং হাতের আঙ্গুলগুলো মাটির দিকে থাকবে, এবং একটা বড় কাপ বানানোর চেষ্টা করবেন। এবং যখনই আমি বলটা ধরবো তখন আমার চোখ বলের উপরে থাকবে। আরেকটা জরুরি বিষয় হচ্ছে আপনি যদি ডানহাতি থ্রো হন বা ডানহাতে থ্রো করেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ডান দিকে টার্ন করে বসার চেষ্টা করবেন। যদি বাঁহাতি হন তাহলে বাঁ দিকে টার্ন করে বসার চেষ্টা করবেন, কারণ আমি যখন থ্রো করব আমি খুব তাড়াতাড়ি এখান থেকে আমি ডান পায়ে থেকে আমার শক্তি নিয়ে আমি তাড়াতাড়ি থ্রো করতে পারবো। ঠিক তেমনি যদি আপনি বাঁহাতি হন তাহলে আপনি বাঁ দিকে টার্ন করার চেষ্টা করবেন এবং এখান থেকে আপনি বাঁ পায়ে শক্তি নিয়ে আপনি তাড়াতাড়ি থ্রো করতে পারবেন। এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ক্রিকেটের খুব ইম্পর্টেন্ট কিছু স্কিল, যার মধ্যে আছে স্পিড, এজিলিটি, কুইকনেস, কোঅর্ডিনেশন। এসব একসঙ্গে আমরা কিছু ড্রিলের মাধ্যমে প্র্যাকটিস করতে পারি। এজন্য আমাদের কিছু প্রপস অথবা কিছু ইকুইপমেন্টস দরকার হবে। খুব সিম্পল ইকুইপমেন্টস ব্যবহার করে আমরা এগুলি করতে পারি, যেমন কোন, লেডার, হার্ডলস, এগুলো আমরা বাসায়ও বানিয়ে নিতে পারি। এ ধরনের ইকুইপমেন্টস আমাদেরকে হেল্প করবে আরও প্রিসাইজলি এই এক্সারসাইজগুলি করতে। এজিলিটি এবং কুইকনেস এই দুটো ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি কম্পোনেন্ট ফিটনেসের। এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এজিলিটি মানে হলো একটা মুভমেন্ট, একটা চেঞ্জ অফ ডিরেকশন কত অ্যাকুরেটলি করা যায়, আর স্পিড মানে হলো কত দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারা যায়। সো এই দুটো অ্যাক্টিভিটি করার জন্য আমাদেরকে ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনের দিকেও নজর দিতে হবে। সো এজিলিটি এবং কুইকনেস এগুলি বাড়ানোর জন্য আমাদেরকে টেকনিক, স্পিড, ব্যালেন্স এসব অন্যান্য কম্পোনেন্টের দিকে নজর দিতে হবে, এবং এগুলি সব মিলিতভাবে আমরা আপনাদেরকে কিছু ড্রিলসের মাধ্যমে এখন দেখানোর চেষ্টা করব। সিম্পল মুভমেন্ট দিয়ে শুরু। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কমপক্ষে দুবার করে করতে হবে এবং ইনক্রিজিংলি কঠিন হবে অ্যাক্টিভিটিসগুলো। এখন হাই নি অ্যাক্টিভিটিস চলছে। এই অ্যাক্টিভিটি অ্যাকিউরেসি বাড়ানোর জন্য খুবই হেল্পফুল। সিঙ্গেল লেগ অ্যাক্টিভিটিস, ডাবল লেগ অ্যাক্টিভিটিস, চেঞ্জ অফ ডিরেকশন, সামনে, পেছনে, সাইডে, পাশাপাশি বিভিন্নভাবে অ্যাক্টিভিটিস করা যেতে পারে। এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যাক্টিভিটি করার সময় যেন আমাদের মুভমেন্টসগুলি অ্যাকিউরেট হয়, পা যেন ঠিক জায়গায় পড়ে। উল্টো পাল্টা জায়গায় অথবা যে কোনো জায়গায় যদি পা পড়ে তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না। সাইড ড্রিলস করা হচ্ছে, প্রত্যেকটা লেডারের ঘরে একটা একটা করে স্টেপ পড়ছে। ক্রিকেট একটা মাল্টি ডিরেকশনাল অ্যাক্টিভিটি, এখানে সব দিক থেকেই আপনাকে মুভমেন্ট করতে হবে। সামনে পিছনে অ্যাক্টিভিটিস খুব খেয়াল রাখতে হবে যেন পাগুলো ঠিক মতো এক একটা ঘরে পড়ে। যদি অ্যাকিউরেসি না থাকে এই ড্রিলের মূল ফিলোসফিটাই নষ্ট হয়ে যাবে।
আমরা আপনাদেরকে কিছু ভেরিয়েশন দেখাচ্ছি, আপনারা এ ধরনের বিভিন্ন ভেরিয়েশন নিজেরা ইম্প্রোভাইজ করতে পারেন। তবে মনে রাখবেন, যাই কিছু করেন না কেন যেন অ্যাকিউরেট হয় এবং পারপাসফুল মুভমেন্ট হয়। খুব সুন্দর করে প্রত্যেকটা ঘরের মধ্যে স্টেপ ফেলা হচ্ছে, পা টাচ করছে না লেডারে। এ পর্যায়ে আপনাদেরকে দেখানো হবে হার্ডলস দিয়ে ড্রিল। হার্ডলসের সাইজ অনুসারে ড্রিলের ভিন্নতা আসতে পারে। আমরা যে হার্ডলস দিয়ে আপনাদের দেখাচ্ছি সেটা বেশ উঁচু হার্ডলস, প্রায় 1 ফুট এটার হাইট। নিচু হার্ডলস দিয়ে ড্রিলসগুলি করতে পারেন। সো যত ফিটনেস লেভেল বাড়বে হার্ডলসের হাইট উঁচু করা যেতে পারে। মনে রাখবেন ভিউয়ার্স, এই ড্রিলগুলো যেহেতু জাম্পিং ড্রিলস, এগুলির রানিং ড্রিল চাইতে অনেক বেশি কঠিন এবং অ্যাডভান্স লেভেলের ফিটনেস যাদের আছে তাদের এইসব ড্রিলগুলি করা উচিত। বিগিনার্সদের অবশ্যই নিচু হাইটের হার্ডলস ব্যবহার করতে হবে। এই হার্ডলস ড্রিলের মাধ্যমে আমরা অ্যাকিউরেসি, কোঅর্ডিনেশন, স্পিড এগুলি সব কিছুই বাড়াতে পারি। ভিউয়ার্স, আপনারা দেখছেন হার্ডলস ড্রিল, সিম্পল ডাবল লেগ হপ অর জাম্প। প্রত্যেকটা ড্রিল কমপক্ষে 2 বার করে করার চেষ্টা করবেন। ফর্ম খুব ইম্পর্টেন্ট, নিয়ম খুবই ইম্পর্টেন্ট। যদি নিয়ম মানতে না পারেন তাহলে কিন্তু ইনজুরি হতে পারে। এখন আমরা একই ড্রিল সিঙ্গেল লেগে করা হচ্ছে। আপনারা জানো 6 ইঞ্চি হার্ডলসে ডাবল লেগ অ্যাক্টিভিটিস দিয়েই আপনাদের এজিলিটি এক্সারসাইজগুলি শুরু করবেন। এবার রানিং মোশনস অ্যাক্টিভিটি আমরা কিছু ভেরিয়েশন দেখতে পাচ্ছি। হ্যান্ড সুইং খুবই ইম্পর্ট্যান্ট। এই হ্যান্ড সুইং আপনাকে হেল্প করবে এই অ্যাক্টিভিটিটাকে ঠিকমতো করার ব্যাপারে। ভিউয়ার্স, আপনারা দেখছেন কোর অ্যাক্টিভিটির কিছু ভেরিয়েশন। এখানে বক্সিং অ্যাক্টিভিটির মাধ্যমে কোরের পাওয়ার বাড়ানোর চেষ্টা করানো হচ্ছে। ব্যাটসম্যান যখন বলে যখন বাউন্সার দেওয়া হয়, তাহলে ব্যাটসম্যান যখন বলটাকে ছেড়ে দেয়, এই জন্য এই ধরনের মুভমেন্টগুলি ওদেরকে হেল্প করবে। এজিলিটি মুভমেন্টের এই পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো কিছু কোন এক্সারসাইজ। এই এজিলিটি মুভমেন্ট ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা একজন ব্যাটসম্যানের অথবা উইকেট কিপারের অথবা ফিল্ডারের ফার্স্ট ফুট মুভমেন্ট, চেঞ্জ অফ ডিরেকশন উইথ অ্যাকিউরেসি এগুলি বাড়ানোর জন্য এই ধরনের এজিলিটি ড্রিলের কোনো বিকল্প নেই। প্রথমে খুব সিম্পল মুভমেন্ট দিয়ে শুরু হচ্ছে। এজিলিটির অর্থ হচ্ছে চেঞ্জ অফ ডিরেকশন, আপনার কুইক মুভমেন্ট উইথ চেঞ্জ অফ ডিরেকশন। এখানে প্রত্যেকটা কোণের কাছে একবার যাওয়া হচ্ছে, ডিরেকশন চেঞ্জ করা হচ্ছে এবং অন্য একটা ডিরেকশনে চলে যাওয়া হচ্ছে। একই ড্রিল ব্যাকওয়ার্ড করা হচ্ছে, কেন ক্রিকেটের মধ্যে প্রচুর ব্যাকওয়ার্ড মুভমেন্টস আছে। এসব ড্রিলের অর্থ হলো যে ক্রিকেট মাঠে যে ধরনের মুভমেন্টগুলি হয় সেই মুভমেন্টগুলির জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া, যেন ওই ধরনের মুভমেন্ট যখনই সামনে আসবে তখন যেন উইথ অ্যাকিউরেসি, ক্ষিপ্রতার সঙ্গে এই ড্রিলগুলি আমরা শেষ করতে পারি। ফার্স্ট ফুট মুভমেন্ট দেখানো হচ্ছে, প্রত্যেকটা কোণের চারিদিকে ঘুরে আসার জন্য সুন্দর পায়ের কাজ। উইকেট কিপার, ব্যাটসম্যান খুবই ইম্পর্টেন্ট এদের জন্য। নতুন একটা ভেরিয়েশন, ফুল 360 ডিগ্রি টার্ন করা হচ্ছে, ফলে অ্যাকিউরেসি, ক্ষিপ্রতা সবই বৃদ্ধি পাচ্ছে। মাঝে মাঝে শুনি বা পেপারে পড়ি যে এক প্লেয়ার ফাইন হয়েছে, অমুক প্লেয়ার 1 ম্যাচ সাসপেন্ড হয়েছেন। কে করলেন? শোনা যায় ম্যাচ রেফারি করেছেন। ম্যাচ রেফারিকে পুরো ম্যাচের যিনি সার্বিক দায়িত্বে, যিনি এই পিরামিড, ম্যানেজমেন্ট পিরামিডের উপরে বসে থাকেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যিনি ম্যাচ রেফারি হন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করেন। আইসিসি টেস্ট ম্যাচ বা ওডিআইয়ের জন্য যিনি ম্যাচ রেফারি হন তিনি আইসিসিকে প্রতিনিধিত্ব করেন। কাজে ম্যাচ রেফারি আম্পায়ারদের নিয়ে তার প্লেয়িং কন্ট্রোল টিম তৈরি করেন এবং এরাই পুরো ম্যাচটার দায়িত্বে থাকেন
সার্বিকভাবে, এবং ম্যাচের ডিসিপ্লিন সব কিছুই রক্ষা এবং করা সব রক্ষা করা তাদেরই দায়িত্ব। তো বন্ধুরা, কেন হয় এমনটি? কোড অফ কন্ডাক্ট দেওয়া আছে, লিখিতভাবে বলা আছে কি করা যাবে কি করা যাবে না। আম্পায়ারদের জন্য ঠিক তেমনটিই আছে যেমনটি প্লেয়ারদের জন্য কোড অফ কন্ডাক্ট আছে। তবে আম্পায়ারদের পানিশমেন্ট বা আম্পায়ারদের কোনো হলো কি না, আদৌ হলো কি না, সেটা দৃশ্যত করা হয় না বা সেটা সামনে আনা হয় না। এই জন্য যে আম্পায়ারিং দায়িত্বটা হলো একটা জাজের দায়িত্ব, একটা সম্মান, সবগুলি সম্মানীয়, বাট এখানে যদি বাইরে আনা হয় তাহলে সেটা জনসমুদ্রে পরবর্তীতে তিনি যখন আম্পায়ারিং করবেন তখন তার ভাবমূর্তি বা ব্যক্তিত্বের হানি হতে পারে, কারণ ভুল হতেই পারে। রেটিং করা হয় আম্পায়ারদের ক্ষেত্রে। ম্যাচ রেফারি, আম্পায়ার এই দুই পক্ষ মিলেই কিন্তু ম্যাচের কোড অফ কন্ডাক্ট, নিয়মকানুন, কোনো প্লেয়ার কোনো ভুল করেছে কিনা বা অন্যায়ভাবে কিছু করেছে কিনা, আম্পায়ার আউট দিয়েছে সে যাচ্ছে না, আম্পায়ার দাঁড়িয়ে আছেন সে কট বিহাইন্ডের অ্যাপিল করে দৌড়ে চলে আসতেছেন হাওয়াজ দ্যাট করতে, এই সবগুলোই ফাইনের আওতায় পড়ে। কাউকে স্লেজিং করেছে, অর্থাৎ কোনো ফিল্ডারকে বকাবকি করেছে বা আম্পায়ারকে সে কটাক্ষ করেছে, কোনো কিছুই আইনের সপক্ষে কথা বলবে না। কোন ধারাটা ডিসিপ্লিনের ভঙ্গ হয়েছে সেটা তাকে জানিয়ে দিয়ে খেলার পরে বা খেলার একদিন পরে সুইটেবল টাইমে তার ঘরেও তার হোটেলে কোথাও উনি একটা হিয়ারিং করবেন, যেখানে যে প্রসেস অফ ন্যাচারাল জাস্টিস, অর্থাৎ সেই প্লেন্টিফকে যে নাকি বিবাদী পক্ষ, যে যাকে সে প্লেয়ার হতে পারে, সে একজন অফিসিয়াল হতে পারে, সে একজন ওই ক্রিকেট বোর্ডের একজন অফিসিয়াল যার ব্যবহার দেখা গেল যে ক্রিকেটের মাধুর্যকে নষ্ট করেছে, তাকেও শোকজ করা যেতে পারে, সেটার হিয়ারিং হবে। এরপরে সিদ্ধান্ত ম্যাচ রেফারির। 1 এবং 2 লেভেল অফেন্স এককভাবে ম্যাচ রেফারি দিয়ে থাকেন, যেটার বিরুদ্ধে কোনো রকম আপিল বা আবেদন চলবে না। লেভেল 3 অফেন্সের পরের থেকেই আপিল করা যেতে পারে। তো এই কথাগুলো খারাপ শোনালেও এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে আমরা সবাই ডিসিপ্লিন, আবার কিছু কিছু এক্সাইটমেন্টের কারণে, খেলার উত্তেজনা, খেলার উত্তাপ, এই সব কিছুর কারণেই আমরা কিন্তু ওই সীমানা পেরিয়ে যাই। অর্থাৎ আমাদের যে বেঁধে দেওয়া হয়েছে সেই বেঁধে দেওয়া সীমানা থেকে আমরা একটু ছিটকে যাই, অবচেতন মনে যাই, চেতন মনে খুব কমই যায়। কিন্তু কিছু করার নেই, আমরা কিছু আইন দ্বারা আমরা বেষ্টিত আছি, পরিবেষ্টিত আছি। আমাকে ক্রিকেট খেলতে হলে ওর মধ্যে থেকেই আমাকে খেলতে হবে। কাজেই আমি, আপনি বা আমরা সবাই আমরা যেন ক্রিকেটের আইনটাকে সমুন্নত রাখতে কোড অফ কন্ডাক্ট যেন সুন্দরভাবে মেনে চলি, তা নাহলে বিপদ শুধু আমার আপনার হবে না, ক্রিকেটের হবে।